তাহলে ফার্স্ট ল এর পরে আমরা চলে আসতে পারি সেকেন্ড ল অফ মানে ওই রাউলস ল অফ কি বল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তাহলে আমরা হেডিং করি সেকেন্ড ল। সেকেন্ড লাইন স্টেটমেন্ট বলছি না, সেকেন্ড লাইন স্টেটমেন্ট খুব সহজ। সেকেন্ড ল আমাকে বলে যে যদি একই রকম সলিউশন হয়, একই রকম কি হয়, একই রকম সলভেন্টের সলিউশন হয়, একই কাইন্ড অফ সলিউশন হয়, তাহলে তাদের যদি মোলাল কনসেন্ট্রেশন সেম থাকে তাহলে তাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্টও সেম থাকবে। মানে ব্যাপারটা এইরকম যে যদি আমি ধরে নিই যে কোনো একটা সলিউশনের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে ΔTB1, তাহলে সেটা কি হবে, তার KB ইন্টু M1 হবে। যদি আরেকটা সলিউশন হয় যার কিনা বয়লিং পয়েন্ট ΔTB2, দ্যাট উইল বি KB ইন্টু M2। তার যেহেতু সলভেন্ট একই আছে তাই কি হচ্ছে না, কেবির ভ্যালুটা সেমই থাকছে, কনস্ট্যান্ট যেহেতু। এখন বলা হচ্ছে যে ইফ M1 ইকুয়ালস টু M2, দেন কি হচ্ছে, M1 M2 সমান হয়ে গেলেই কি হয়ে যাবে, ΔTB1 ইকুয়ালস টু ΔTB2 হবে। তার মানে বিষয়টা খুব সহজ যে সেম মোলাল কনসেন্ট্রেশনের সলিউশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সেকেন্ড ল অফ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এখন দেখ, ন্যাচারালি রাউলস ল এর যখন দুটো আমরা ল পড়ে ফেললাম তাহলে এর একটা অ্যাপ্লিকেবিলিটি আসে। তাহলে আমরা হেডিং করতে পারি অ্যাপ্লিকেবিলিটি অফ রাউলস ল। তার ফার্স্টেই আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে রাউলস ল হচ্ছে ফার্স্টেই অ্যাপ্লিকেবল হয় তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সলিউশনটা ডাইলিউট সলিউশন হয়। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ডাইলিউট সলিউশন। এক সেকেন্ড হচ্ছে যে এখানে অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন অফ সলিউট যেন না হয়। তাহলে যদি এটা অ্যাপ্লিকেবল কখন হবে, যখন দ্য সলিউট is not dissociated or associated in the solution. তাহলে যদি এই দুটো জিনিস মেনটেন হয় তাহলে জানবি রাউলস ল অ্যাপ্লাইড হবে, আর না হলে কিন্তু অ্যাপ্লাইড হবে না। এখন কথা হচ্ছে যে আমরা তো বলে দিলাম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে কি একটা কলিগেটিভ প্রপার্টি, কিন্তু এটা তো প্রুভ করতে হবে। তাহলে আমরা কি করি, একটা কোয়েশ্চেনই করে দিই যে এক্সপ্লেন দ্যাট অর প্রুভ দ্যাট, যা খুশি করতে পারি। এক্সপ্লেন দ্যাট elevation of boiling point is a colligative property, এখন দেখ আমরা কি পাই যে ফ্রম রাউলস ল আমরা কি পেয়েছিলাম, ΔTB ইকুয়ালস টু KB ইন্টু M। এখন দেখ যে মোলালিটি কিন্তু অলওয়েজ নাম্বার অফ মোল ইন্টু 1000 ডিভাইডেড বাই WA কে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখ আমরা লিখতে পারি এই জায়গায় যে ΔTB ইকুয়ালস টু KB ইন্টু NB ইন্টু 1000 ডিভাইডেড বাই কে WA। চিন্তা করে যদি দেখি তাহলে KB একটা কনস্ট্যান্ট, WA আর 1000 এরা তিনজনেই কনস্ট্যান্ট হচ্ছে, কারণ 1000 নিজেটা কনস্ট্যান্ট। আর যদি কোনো একটা সলিউশনের ক্ষেত্রে আমরা মাস অফ দ্য সলিউশন কী করি না ফিক্স করে দিই, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ΔTB দেখা যাচ্ছে NB ইন্টু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যদি তিনটেকে আমরা কনস্ট্যান্ট করে দিই আর কনস্ট্যান্ট, এমনি KB কনস্ট্যান্ট 1000 কনস্ট্যান্ট, WAটাকে যদি আমরা ফিক্স করে দিই তাহলে দেখ NBটা বাড়লে ΔTB বাড়বে, NBটা কমলে ΔTB কমবে। এখন NB কি, NB হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট।
অ্যাজ পার ডেফিনেশন অফ আমাদের যেটা ছিল কলিগেটিভ প্রপার্টি, আমরা কি দেখেছিলাম, বলেছিলাম দ্য প্রপার্টি উইচ ডিপেন্ডস অন নাম্বার অফ দ্য পার্টিকেল অর দ্য মোল অফ দ্য সলিউট ইজ কল্ড কলিগেটিভ প্রপার্টি। তো আমরা দেখতে পাচ্ছি যে ডেল টিবি কার উপরে ডিপেন্ড করে আছে, এনবি এর উপরে। এনবি কি না, মোল অফ দ্য সলিউট। তাহলে সলিউটের মোলের উপরে যেহেতু ডিপেন্ড করে আছে, তাই ডেল টিবিকে আমরা কি বলতে পারি, কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমরা এখান থেকে প্রুফ করে ফেললাম যে ডেল টিবি ইজ এ কলিগেটিভ প্রপার্টি। তাহলে কলিগেটিভ কেন হলো বুঝতে পারলাম, জাস্ট আমাদের প্রুফ করতে হলো কলিগেটিভ প্রপার্টি। আমাদের এখানে প্রুফ করতে হলো যে ডেল টিবি কার সঙ্গে রিলেটেড না, এনবির সঙ্গে রিলেটেড। যেহেতু এনবি বাড়লে ডেল টিবি বাড়ছে, সেহেতু দেখতে পাওয়া যাচ্ছে, বা এনবি কমলে ডেল টিবি কমবে, তাই বলা যায় যে ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ মোল অফ দ্য সলিউট অ্যান্ড দাস ডেল টিবি ইজ এ কলিগেটিভ প্রপার্টি। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে যে এখান থেকে আমরা ওই ডিটারমিনেশন অফ মলিকুলার মাস, যেটা কিনা আমরা আগেও করেছিলাম, তাহলে ডিটারমাইন the molecular mass of solid from del TB। del TB থেকে কি করে মোলার মাস অফ দ্য সলিউট আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। তাহলে আবার সেই করতে হবে যে ফ্রম রাউলস ল, ফ্রম রাউলস ল আমরা কি লিখতে পারি যে del TB ইকুয়ালস টু KB ইন্টু এম। এবার আমরা ইমের জায়গায় বসাতে পারি কি, NB ইন্টু 1000 বাই WA। আবার দেখ, আমরা NB মানে কি জানি, আমরা জানি WB বাই MB, কারণ NB ইকুয়ালস টু কি লেখা যায়, WB বাই MB। আমরা অলওয়েজ জানি যে নাম্বার অফ মোল সবসময় মাস বাই মোলার মাস হয়। তাহলে MB ইকুয়ালস টু কী হবে বল, KB ইন্টু WB ইন্টু 1000 ডেল TB ইন্টু WA। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, মোলার মাস অফ দ্য সলিউট পেয়ে গেলাম। তাহলে পাশাপাশি আমাদের তাহলে বলে দিতে হবে কোনটা কোনটা কি। আমাদের ডেল টিবির মানে আমরা জানি, কেবির মানে আমরা জানি, মোলালিটির মানে আমরা জানি। তাহলে এখানে একটা লিস্ট করে দিতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি কি, পাশে বলে দিতে হবে। তাহলে 2 মার্কসের আসে, তাহলে আমরা এরকমভাবে বলে দিতে পারি যে ডেল টিবি হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আমরা কেবি লিখতে পারি ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট, আমরা কিছুক্ষণ আগে এটা লিখেছিলাম ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট। তো ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট, আর আমরা লিখতে পারি NB হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট, WA হচ্ছে মাস অফ সলভেন্ট, W হচ্ছে মাস অফ সলিউট, আর MB হচ্ছে মোলার মাস অফ দ্য সলিউট। তাহলে এটা না কমপ্লিট করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। মানে আমি এখানে যা যা নোটেশন দিচ্ছি, সেই নোটেশনগুলো অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আমাদের দেখাতেই হবে। তাহলে এই গেল আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট রিলেটেড বিষয়। আমরা হেডিং করি এর পরের যে কলিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে কি ডিটারমিনেশন অফ না ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এখন এই যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তার আগে আমাদের বুঝতে হবে যে ফ্রিজিং পয়েন্ট। তো ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশনও এরকম যে একটা ডেফিনেট প্রেশারে কোনো একটা লিকুইড কী করে না, সলিডিফাই হতে শুরু করে। যখন সে তার স্টেটস অফ মানে লিকুইড স্টেট থেকে সে সলিড স্টেটে যাচ্ছে, সেই পয়েন্ট অফ টেম্পারেচারকে আমরা কী বলি, ফ্রিজিং পয়েন্ট। এখানেও কিন্তু কী আছে না, একটা প্রেশারের গল্প আছে। নির্দিষ্ট প্রেশার না হলে, একটা ডেফিনেট প্রেশার না হলে কিন্তু এই ব্যাপারটা কাজ করে না। তাই ডেফিনেশন বলার সময় কিন্তু প্রেশারের কথাটা বলতেই হবে। অ্যাকচুয়ালি যদি সাইন্টিফিক্যালি আমরা পিছনে চিন্তা করে দেখি, তাহলে জানবি যে ডেফিনেট টেম্পারেচারে কোনো একটা লিকুইডের ভেপার প্রেশার, তার যে সলিড
তার ভেপার প্রেশারের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ ভেপার প্রেশার 0 হয়ে যায়, সেইটাকে আমরা বলি যে তার সলিডের ভেপার প্রেশার ন্যাচারালি খুব কম, তার সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তখন তাকে আমরা কী বলি না ফ্রিজিং পয়েন্ট। এখন দেখতে পাওয়া যায় একই রকমভাবে যে ফ্রিজিং পয়েন্ট তো চেঞ্জ হয়ে যায় সলভেন্টের ক্ষেত্রে আর সলিউশনের ক্ষেত্রে। তাহলে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট আমরা ডেল টিএফ দেবো, মাথাটা নট দেবো যেহেতু পিওর, আর ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন সেটাকে যদি আমরা টিএফ বলি, তাহলে এখানে একটা উল্টো গল্প দেখতে পাওয়া যায় যে এখানে টিএফ কমে যায় টি নট এফ এর থেকে। তার মানে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন দ্যাট ইজ টিএফ ইজ লেসার দ্যান দ্যাট অফ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট দ্যাট ইজ টি নট এফ। আমরা কিন্তু এটাও জানি যে আমাদের কি ছিল না পি নট এ গ্রেটার দেন ছিল কার থেকে না পি এর থেকে। তাহলে এখানেও ভেপার প্রেশার রিলেটেড। তাহলে এটাকেও আমরা কীভাবে দেখছি যে তাহলে কজ যদি আমরা আলোচনা করি তাহলে আমরা সবাই দেখবো যে যার ভেপার প্রেশার কম সে আরও কম টেম্পারেচারে কী হবে সলিডিফাই হবে, আর যার ভেপার প্রেশার বেশি সে একটু বেশি টেম্পারেচারে কী হবে সলিডিফাই হবে, দ্যাট ইজ ও ফ্রিজ করবে। তার মানে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট যেটা সেটা কিন্তু বেশি হবে, whereas ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন কী হবে কম হবে, কারণ যার ভেপার প্রেশার কম সে অনেক আরও কম টেম্পারেচারে আরও লোয়ার টেম্পারেচারে কী হবে তার ভেপার প্রেশার সলিড ভেপার প্রেশারের সঙ্গে ইকুয়াল হবে বা সে ওই গ্রাফটাকে টাচ করবে। তাহলে দেখতে পাওয়া যাবে যে সাধারণ টেম্পারেচার সাধারণ অবস্থায় দেখা যায় যদি যে এমনি জল 0 ডিগ্রি টেম্পারেচারে কী হয় না ফ্রিজ করে, তাহলে জলের মধ্যে যদি আমি নুন মিশিয়ে দিই বা চিনি মিশিয়ে দিই বা ইউরিয়া মিশিয়ে দিই বা গ্লুকোজ মিশিয়ে দিই, তাহলে জল কিন্তু 0 থেকে কম 0 দ্যাট ইজ সাব 0-তে কী হবে না আইসে পরিণত হবে। সাব 0 বলতে আমি কী বলতে চাইছি -0.5 হতে পারে, -1 হতে পারে, ইভেন আমি যদি NaCl মিশিয়ে দিই তাহলে এটা অনেক সময় টেম্পারেচার -15 ইভেন -20 পর্যন্তও নিয়ে চলে যায়। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাই, তো দ্যাট ইজ ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এটাকে আমরা গ্রাফিক্যালিও কী করতে পারি এক্সপ্লেন করতে পারি।